শ্রদ্ধেয় সভাপতি মঞ্চে উপস্থিত আছেন এই কেন্দ্রের আমাদের প্রার্থী, আমাদের মেরুদণ্ড সোজা করে অনেক অন্যায় অত্যাচার সমস্যা হলো মাথা ঠান্ডা রেখে ভক্তি দিয়ে কোমর সোজা করে লড়াই করার মতন যারা এই অবরুদ্ধ পরিবেশেও যারা নিজেদের কথাকে রাখতে পারেন সেই রকম একজন ব্যক্তিত্ব উপস্থিত আছেন অভিনব ঘোষ। তার সঙ্গে এই গোটা মঞ্চ জুড়ে যে সমস্ত কলা কুশলী শিল্পী এবং সংযুক্ত মোর্চার নেতৃত্বরা উপস্থিত আছেন, যারা এই মাঠে উপস্থিত আছেন, যারা মাইকের আওয়াজে অনেক দূর পর্যন্ত আমাদের আওয়াজ যাচ্ছে, তাদের সবাইকে সংযুক্ত মোর্চার পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে, আমাদের পার্টি, আমাদের সংগঠনের পক্ষ থেকে অনেক অভিনন্দন, অনেক লাল সালাম, প্রণাম, সম্মান। আমার আগে প্রার্থী তার কথা বলেছেন এবং এই সভা চলছে অনেকক্ষণ ধরে। আমরা একটা রাজনৈতিক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি যে রাজনৈতিক পরিস্থিতিটা খুব অস্থির এবং ইলেকশন সামনে এবং ইলেকশন 4টা ফেজ চলে গেছে, 4টা ফেজ আছে। অভিনব ঘোষ আছেন, উনি আরও এই সমস্ত বিষয়ে নিশ্চিতভাবে বিস্তারিত ব্যাখ্যা এবং আমাদের কাজ কথা এটা নিয়েও উনি বলবেন। আমরা ওনার কাছ থেকে অনেক শিখি এইসব বিষয়। কিন্তু এই অস্থির পরিস্থিতিতে কখনো কখনো একদম ছাপোষা ঘরের সাধারণ মানুষ হয়ে আমাদেরও কিন্তু অনেক কিছু দায়িত্ব থাকে, যে দায়িত্বগুলো আমাদেরকে পালন করতে হয়। আর আজকের পরিস্থিতিতে 4টা ফেজ হয়ে গেছে, 4টা ফেজ বাকি আছে। এই পরিস্থিতিতে আমাদেরকেও আরও একটা দায়িত্ব পালন করতে হবে গোটা পশ্চিমবঙ্গের জন্য, খেতে খাওয়া সাধারণ মানুষের জন্য, বেকারদের জন্য, কাজ কারখানার প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে, সংবিধানের প্রশ্নে, নির্বাচন কমিশনের পালিত দায়িত্ব এবং অবহেলার প্রশ্ন আমাদেরকে এবং রাজনৈতিক দল হিসাবে যে দুটো রাজনৈতিক দল আজকে পশ্চিমবঙ্গে নিজেদের দায়িত্ব পালন করছেন না আর করবেন না, এটাই স্বাভাবিক। তাদেরও ক্ষেত্রে যে দায়িত্বটা রাজনৈতিক দল হিসাবে, সংযুক্ত মোর্চার প্ল্যাটফর্ম হিসাবে আমাদের পালন করা উচিত। আমি সবার প্রথমে আপনাদের সবাইকে অনুরোধ করব যে যে যেখানে আছেন উঠে দাঁড়িয়ে শীতলকুচিতে যে ঘটনা ঘটেছে, যে 5টা প্রাণ চলে গেছে, তাদের স্মৃতির উদ্দেশ্যে কিছুক্ষণ উঠে নীরবতা আমরা পালন করব। শুরু করব। আজকের এই কাজের দায়িত্ব আমাদের অনেকখানি ছিল, এটা করতেই হতো। একটা রাজনৈতিক সিচুয়েশনে রাজ্যের মুখ্যমন্ত্রী, একটা রাজনৈতিক দলের সুপ্রিমো, তিনি আজকে ঘোষণা করছেন যে সিআরপিএফদেরকে ঘিরে রেখে দিন, উস্কানিমূলক মন্তব্য, সেই মন্তব্যের জন্য তাকে সেন্সার করা হয়েছে। সেই সেন্সারের বিরুদ্ধে উনি আগামীকাল থেকে নাকি অবস্থানে বসবেন। অনেকে ভাবেন যে আমি ছোট থেকে যা করে এসেছি, আজকে জীবনের বয়সের একটা দৌড়াতে গিয়ে আবার আমি একই কাজ করবো। তো ছোটতে যে দৌড়ে যত স্পিডে দৌড়াতেন এখন সেই স্পিডে দৌড়াতে পারবেন না। ওসব নাটকের বহু দিন পুরো হয়ে আগে 8 দিন মানুষ দেখতো, আগে মানুষ টেস্ট ক্রিকেট দেখতো, আমরাও দেখতাম। যেদিনকে টেস্ট ক্রিকেট হতো 3 দিন 4 দিন ধরে এত বিরক্ত লাগতো, মনে হতো সারাদিন টিভিতে শুধু ওই হবে, মাঝখানে শুধু একটু বিরতি তখন অ্যাডটা দেখতে পাবো, নইলে সিনেমা সিরিয়াল সব বন্ধ, বিরক্ত লাগতো। তারপরে ওয়ানডে ক্রিকেট, এখন তো 2020 ম্যাচ, এখন 2020 ম্যাচ দেখারও সময় নেই। ওই দিনে পুরোনো দিনের নাটক আর নতুন করে কি আর পারবো দেখতে? অত সময় নেই সময়। কিন্তু আমাদের কথা অন্য জায়গায়, আমাদের কথা শুধুমাত্র একটা রাজনৈতিক দলকে তার নেতা মন্ত্রীকে সেন্সার করে কোনো লাভ নেই। গতকাল থেকে দিলীপ ঘোষ, সায়ন্তন বসু, রাহুল সিনহা যেভাবে উস্কানিমূলক মন্তব্য শুরু করেছেন, তাতে আমরা মনে করছি গোটা পশ্চিমবঙ্গের রুটির প্রশ্নে, যে পলিসি নির্ধারণের প্রশ্নে 2021-এর বিধানসভা নির্বাচন, সেই নির্বাচন থেকে গোটা রাজ্যের মানুষের আসল প্রশ্নটাকে ধামাচাপা দেওয়ার জন্য তারা চেষ্টা করেছেন। কি বলছেন সায়ন্তন বসু আজকে মিটিংয়ে? বলছে 6 ঘন্টার মধ্যে বদলা নিয়েছি। পশ্চিমবঙ্গের মাটিতে খুনের বদলা খুন, আর এই মাঠটা আমরা খোলা ছেড়ে দেবো? বাপের বেটা তো হয়ে যাওয়া, শীতলকুচি আর করতে দেবো না গোটা রাজ্যে। তার জন্য ইলেকশন কমিশনকে দায়িত্ব পালন করতে হবে। আর এই মাঠে, এই বিধানসভাতে এটা তো আর হাওয়ায় হবে না। হাওয়া মে উড়তা হুয়া উড়ান পটলা মে कोई जाएगा और जाकर बोलेगा कि শীতলকুচি করতে দেবো না। আর জিন ঘষে প্রদীপ ঘষে জিন বেরোবে, তা হবে না, হতে পারে না। আমরা যে বুথে আমরা কাজ করছি, যে বুথে ছাত্র যুবরা আছে, সেই বুথটা শীতলকুচির নামে আমাদেরকে
সেই জায়গাতে নিয়ে গিয়ে বলতে হবে যে আমার বুথ শীতলকুচির বুথ হবে না, আমার বুথ 34 বছরে বামফ্রন্টের সরকার যেভাবে 18 বছর বয়সে ভোটাধিকারকে স্বীকৃতি জানিয়েছিল আর স্বীকৃতি জানানোর জন্য জনকমূল লড়াই করছিল, সেই লড়াইয়ের মর্যাদাকে দিয়ে একটা প্রাণহানি হতে দেওয়া যাবে না। আরে बदलकर राज्य में देखिए शर्म आता है आज बोलने में कि पासे झारखंड আছে, पासे बिहार আছে, पासे उड़ीसा আছে, एक भूल भाग खून का कतरा नहीं गिरता, एक भूल একটা গাড়ি ভাঙচুর হয় না, একটা রাজনৈতিক হিংসা হয় না। আর পশ্চিমবঙ্গের প্রথম দফা থেকে শুরু হয়েছে রাজনৈতিক হিংসা, আর যত রাজনৈতিক হিংসা শুরু হয়েছে তৃণমূল তত কমাতে চলে যাচ্ছে, আস্তে আস্তে চলে যাচ্ছে। প্রথম ফেজের ইলেকশন সুশান্ত ঘোষ একবার টান নিয়ে ঘুরলো, তৃণমূল গুলো দফা রফা একটু পালিয়ে গেল। सेकंड फेजर इलेक्शन में मैं का एक भूल बोल रही थी कि हमें 2 घंटा बुथे छप्पा अटके दिए। আমার তো শুনে বদজম হয়ে গেছিল, মনে হচ্ছিল দুপুরে কি খেয়েছি, সকালে কি খেয়েছি রিমাইন্ড করছিলাম। শরীর খারাপ হলেই দেখবেন ভাবি যে কি খেয়েছি, কি অনিয়ম করলাম, কি ভুল করলাম। ঠিক সেই রকম যেই শুনছি যে উনি বুথের ছাপ্পা আটকানোর জন্য 2 ঘন্টা বসেছিলেন, গা পা মাথা হাত পা শুধু আমারই ঝিমঝিম করছিল, কে জানে আরো অনেক লোকের করছিল। যে কি বেড়ার বলে আজ কখনো না মাছ কখনো কাশি দেবো, বুথের ছাপ্পা দিয়ে যার জন্ম হলো, বুথের ছাপ্পা করে দুটো পঞ্চায়েতে নির্বাচন করতে দিলেন না, 132টা পৌরসভার পৌর নিগমে নির্বাচন করতে দিচ্ছেন না, স্কুলের কলেজে নির্বাচন করতে দিচ্ছেন না, সমবায়ের ইলেকশন গুলোকে বন্ধ রেখেছেন। কেন? কারণ ওনারা জানেন যে একবার যদি ইলেকশন হয় তাহলে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি আর যাদবপুর ইউনিভার্সিটির মতন তৃণমূল আর বিজেপি সাফ হয়ে যাবে। ওই জন্য ইলেকশনই বন্ধ রাখবে, ওই জন্য ওরা ছাত্র যুবদেরকে বেশি ভয় পাচ্ছে। কারণ ওরা বুঝেছে যে 1936 এর 13 জুন যখন হামবুর্গ শহরে একটা যুদ্ধ জাহাজের সেখানে উদ্বোধন করতে এসেছিলেন হিটলার এবং হেস, তখন সেখানে তার প্রতি গদান্যতায়, তার প্রতি আনুগত্যতায়, তার প্রতি তাবেদারিতে গোটা মাঠ যখন হে হিটলার বলে তাকে সম্মান জানাচ্ছে, তখন ওই গোটা মাঠের মধ্যে একজন দাঁড়িয়েছিলেন যিনি বলেছিলেন আমি তাবেদারি করতে চাই না, আড়াআড়ি ভাবে হাত দুটো রেখে হিটলারের বিরোধিতা করেছিল। গোটা মাঠকে দুনিয়া ভুলে গেছে, কিন্তু সেই মানুষটা সেদিনকে বিরুদ্ধতার চাবুক নিয়ে দাঁড়িয়েছিল। আর সেদিন থেকে যে মানুষগুলো অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, গণতন্ত্রের পক্ষে, সংবিধানের পক্ষে বিরুদ্ধতার চাবুক নিয়ে দাঁড়িয়েছে, আজকে গোটা মাঠে তারাই বসে আছেন। বিরুদ্ধতার চাবুক একদিন সংখ্যাটাই একটাকে, একটা দিন সেটা দিয়ে লক্ষ্য পরিণত হয়। পশ্চিমবঙ্গের বুকে প্রত্যেকটা দিন লড়াই হয়েছে আর বিরুদ্ধতার চাবুকের সংখ্যা বেড়েছে, আর সেই বিরুদ্ধতার চাবুক নিয়ে উঠে দাঁড়াতে হবে। কিন্তু আমরা প্রশ্ন করতে চাইছি যারা দূরে দাঁড়িয়ে আমাদের কথা শুনছেন, দূরে দাঁড়িয়ে কথা শুনছেন, কেন সায়ন্তন বসু, কেন দিলীপ ঘোষ, কেন রাহুল সিনহাকে সেন্সার করা হবে না, কেন তারা অ্যারেস্ট হবে না পশ্চিমবঙ্গের বুকে, কেন এরা মাঠে ঘাটে পথে প্রান্তরে প্রত্যেকটা বুথকে শীতলকুচি করতে চাইবে, কেন, কিসের জন্য? শুধুমাত্র ইলেকশনে জেতার জন্য? আসলে তা নয়। যে পলিসিটা নিয়ে ওরা লড়ছে সেই পলিসিটা গোটা পশ্চিমবঙ্গে ইমপ্লিমেন্ট করার জন্য। এই আগের একটা মিটিং এ গেছিলাম, কমরেড অমিয় পাত্র একটু মজার ছলেই বললেন যে মীনাক্ষী নন্দীগ্রামে ক্যান্ডিডেট হয়েছে, দিদিমণি পায়ে ব্যান্ডেজ বেঁধে নিয়েছে। মীনাক্ষী পশ্চিমবঙ্গের বুকে কোনো নাম নয়, মীনাক্ষী পশ্চিমবঙ্গের কোনো মুখ নয়। আমাদের কাছে নাম হলো সংযুক্ত মোর্চা, আমাদের কাছে মুখ হলো লাল ঝান্ডা, আমাদের কাছে মুখ হলো হায়ার পেপার বাম কংগ্রেসের জোট, সেই জোটকে নিয়ে, সেই জোটকে নিয়ে। আর সেই জোট আজকে রাস্তায় নেমেছে। শুধুমাত্র দিদিমণির পায়ে ব্যান্ডেজ বাঁধলে হবে না, তৃণমূল আর বিজেপির পলিসির পায়ে ব্যান্ডেজ বেঁধে দেওয়ার জন্য সংযুক্ত মোর্চা আজকে রাস্তায় আছে। আর তার জন্য জান কবুল করে শেষ পর্যন্ত লড়াইটা করতে হবে। করছে লড়াই, 4টা ফেজে লড়াই হয়েছে, সেই লড়াই করছে। দিদিমণি বলছেন যে আমি 2 ঘন্টা বুথ ছাপ্পা রুখে দিয়েছি, সে তো দোসরা মেয়ে বলবেন যে আপনি 2 ঘন্টা অবরোধ করেছিলেন না, আপনি 2 ঘন্টা অবরুদ্ধ হয়েছিলেন, বেরোনোর সাহস ছিল না, তখন সিকিউরিটিকে সাথে সাহস ছিল না, নেই সাহস, থাকবেও না সাহস। কেন উত্তেজনা তৈরি করতে চাইছেন? क्यों? क्योंकि उन लोगों के पास नौकरी के लिए बेरोजगारों के सवालों पर, কৃষকদের ফসলের দামের ক্ষেত্রে, শ্রমিকের ঘামের ক্ষেত্রে, মা বোনদের সম্মানের ক্ষেত্রে, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে তাদের কাছে জবাব নেই। এবারের ইলেকশন গোটা ভারতবর্ষের কাছে নয়, গোটা দুনিয়ার কাছে একটা ইঙ্গিতপূর্ণ বার্তা গোটা দুনিয়ার কাছে নিয়ে যাবে যে রাজনৈতিক ভারসাম্যটা চেঞ্জ হবে কিনা। এত পুরনো কথা যে গোটা দুনিয়াতে 1% মানুষের কাছে 99% মানুষের সম্পদকে হাতে রেখেছে, কিন্তু 1% মানুষ 99% মানুষের উপরে চাবুকটা আর হিটলারগিরিটা করছে। কেন? जिसका नाम है साम्राज्यवाद, जिसका डेफिनेशन सिर्फ मेरे पास एक ही है, जिसका खुद का थाली का खाना से पेट नहीं भरता है, वो दूसरों পণ্যদের থালার খাবার কেড়ে নিয়ে খায়, এটাকে সাম্রাজ্যবাদ বলে। তৃণমূল করছে না, বিজেপি করছে না, পশ্চিমবঙ্গের মাটিতে, ভারতবর্ষের মাটিতে
যে নিজেদের থালার খাবারে পেট ভরছে না, গরিব মানুষের, খেতে খাওয়া মানুষের থালার খাবারটা খেয়ে নিতে চাইছেন। যে দুটো পলিসি আজকে গোটা ভারতবর্ষের দুটো ক্ষেত্রে, গোটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে পলিসি বেকারদের ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে কোনো কথা বলছে না। এসএসসি পিএসসি টেটের পরীক্ষার হ্যালি ধূমকেতু দুজন সমার্থক শব্দ ব্যাকরণের বইতে খুব তাড়াতাড়ি জায়গা নেবে। আর এসএসসি পরীক্ষা হলেও চাকরি পাওয়ার ক্ষেত্রে ওই মানিক ভট্টাচার্য দেখেছেন, এসএসসি চেয়ারম্যান ছিল, ততদিন পর্যন্ত লাখ লাখ টাকা ঘুষ, আর চেয়ারম্যান সিট ছেড়েছেন, তৃণমূলের টিকিটে ক্যান্ডিডেটে ভোটে লড়ছে। এরা লড়ছে। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, যারা খেটে খায়, যারা মাথা উঁচু করে বেঁচে থাকতে চাইছি, আমরা কবে দাঁড়াবো? আমরা কবে এর বিরোধিতা করবো? আমরা কবে প্রতিবাদ করবো? মানে ভট্টাচার্য তিনি হাত জোড় করলে আমরা তাকে বলবো না যে আপনি তো 15 লক্ষ টাকা করে ঘুষ নেবার জন্য রাস্তা তৈরি করে দিয়েছিলেন, আপনার কোনো যোগ্যতাই নেই ভোটে দাঁড়ানোর, কোনো যোগ্যতা নেই। আপনারা যেদিনকে ঘরবন্দি ছিলেন সেদিনকে আমাদের এখানকার ক্যান্ডিডেট, আমাদের ছাত্র যুবরা, আমাদের লাল ঝান্ডা, কংগ্রেস সমস্ত সবাই এক জায়গায় দাঁড়িয়ে থেকে মানুষের জন্য করোনার সময় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। अरे आदमी के लिए दायित्व पालन करने के लिए कोई भी एमएलए एमपी का जरूरत नहीं पड़ता है। दिल में, सीने में মানুষের জন্য ভালোবাসা, দায়বদ্ধতা, ঝান্ডার প্রতি যদি আমাদের ভালোবাসা থাকে তাহলে সেই কাজ করা যায়। তাই তো কাজ করেছে। ঠেলাতে করে ছাত্রী কমরেডরা খিচুড়ি নিয়ে গেছে পাশের পাড়াতে, দিল্লি বন্টন করেছে। कम्युनिटी किचन छिलो 370 नंबर धारा रद्द कर दिया था भाजपा का सरकार, और ढोल नगाड़े के साथ, लड्डू खाने के साथ बोले थे कि পশ্চিমবঙ্গের সমস্ত বেকার ছেলেগুলো নাকি ডাল লেকের কিনারে তারা জমি কিংবা সুন্দর মেয়েগুলোকে তারা বিয়ে করবে। আমরা তো উল্টে দেখলাম যে ডাল লেকের কিনারে জমি কেনা তো দূরের কথা, সুন্দর মেয়েকে বিয়ে করা তো দূরের কথা। যখন আমাদের এখানকার ক্যান্ডিডেট কমিউনিটি কিচেন করছে, কুপন হাতে নিয়ে 20 টাকার খাবারের লাইনে দাঁড়িয়ে আছে। কোথায় বিয়ে করার কথা ছিল, কোথায় দাঁড়িয়ে আছে? কাজটা তো আমাদের, ভবিষ্যৎটা তো আমাদের। কোন নেতার ভবিষ্যৎ এই পশ্চিমবঙ্গের বিধানসভা ইলেকশনের পর ঠিক হবে সেটা আমার আপনার দেখার কথা নয়। একজন ছাত্র যুব হিসাবে, একজন বেকার ছাত্র যুব হিসাবে আমাদের দেখা উচিত যে আমার ভবিষ্যৎটা এই বিধানসভা ইলেকশনের পর কি হবে। কি হবে এই বিধানসভা ইলেকশনের পরে? আমার কি সুপ্রজিতের মায়ের মতন কোন একটা মা 3টে হসপিটাল ঘুরে নিয়ে 4 নম্বর হসপিটালের কাছে গিয়ে নিজের গায়ে কেরোসিন তেলটা ঢালার জন্য সুপারকে তিনি হুমকি দেবেন যে আমার ছেলেটা অ্যাম্বুলেন্সে পড়ে আছে, তাকে অ্যাডমিশন নেই, নইলে আমি পুড়ে মরবো? তারপরে গিয়ে কারো ছেলে হসপিটালে অ্যাডমিশন পাবে শুধুমাত্র করোনার সময়? এখন নেই। এই যে মঞ্চে বসে আছেন আমাদের গলাকুচুলি, তিনি বলছেন যে আমি কালীঘাটে ওখানে দিদির পাড়াতে থাকেন। ওই দিদির পাড়ার ঘটনা, ক্যান্সারের পেশেন্ট, স্বাস্থ্যসাথীর কার্ড আছে, ভর্তি করতে গেছে, ভর্তি হচ্ছে না। দিদিমণির পাড়ার ছেলে ভর্তি হতে পারছে না ক্যান্সারের পেশেন্ট। ভর্তি করতে গেলে প্রথমে মিডিয়াকে ফোন করতে হচ্ছে, ভর্তি করতে গেলে প্রশাসনকে ফোন করতে হচ্ছে, ভর্তি করতে গেলে রিসেপশনের সামনে ক্যান্সার পেশেন্টকে শুইয়ে রেখে সেখানে আন্দোলন করতে হচ্ছে ছাত্র যুবদেরকে। তারপরে স্বাস্থ্যসাথীর বেডে তাদেরকে ভর্তি করা হচ্ছে। এটাই পশ্চিমবঙ্গ स्वास्थ्य परिसेवा। और कोरोना के नाम पर जो एक्सरे प्लेट आया था, उस एक्सरे प्लेट पर आज दिखाया गया है गोटा भारतवर्ष, गोटा पश्चिमबंगेर स्वास्थ्य व्यवस्था बेहाल अवस्था था। संयुक्त मोर्चा बोलेছে 2 টাকার টিকিটে হসপিটালে স্বাস্থ্য পরিষেবা পাওয়ার জন্য যে পরিবেশটা পশ্চিমবঙ্গে 34 বছরে আমরা তৈরি করেছি, 10 বছর গেছে সংযুক্ত মোর্চার দোসরামের সরকার আসা শুধুমাত্র সময়ের অপেক্ষা। গোটা সরকারি হসপিটালে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হবে, বিনামূল্যে। আজকে কেরালা, আজকে কিউবা রাস্তা দেখিয়েছে, বলছে তারা যে গোটা দুনিয়াতে লুটে খাওয়াদের বিরুদ্ধে, খেটে খাওয়াদের সংগ্রাম। বলছে লুটে খাওয়া কারা, তাহলে এখন বুঝতে পারবে না, লুটে খাওয়াদেরকে এখন বুঝতে পারবে না। এখন তুমি আমি অনেক, এখন কে না অরুণাবু ঘোষ, ওনারা আছেন, ওনারা একটু ফর্সা, মীনাক্ষী একটু কালো, ভাগ করে দাও। মীনাক্ষী মেয়ে, ওরা ছেলে, ভাগ করে দাও। কারো মাথায় টাক আছে, আমার মাথায় একটু বেশি চুল আছে, ভাগ করে দাও। ইভিএম এ ভোটাঙ্কা টেপার আগে পর্যন্ত আপনি মাহাতো, কুর্মি, মতুয়া, হিন্দু, মুসলমান, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, আদিবাসী, ইভিএম মেশিনটা স্থির হয়ে গিয়ে স্ট্রং রুমে পৌঁছাবেন। আপনার একটাই পরিচয়, আপনি খেটে খাওয়া মানুষ। আর আপনাকে যারা লুটে খেতে চাইছে তারাই হচ্ছে আসলে লুটে খাওয়া। ওরা তৃণমূল বিজেপির পলিসিতে আমাদের উপরে বুলডোজার গুলো চালাতে চাইছে। মানুষের পাশে দাঁড়ানোর জন্য কোন সরকারি প্রশাসনিক ক্ষমতা প্রয়োজন হয় না, কিন্তু মানুষের উপরে আইনের বুলডোজার গুলোকে দিয়ে যখন রুটির প্রশ্নকে খুন করা হয়, তখন আইনকে তৈরি করতে গেলে এমএলএ এমপির প্রয়োজন হয় কি? হয়তো। তার জন্যই তো আমরা বলছি যে বাইরের লড়াইটা লড়তে গিয়ে কাউকে শেখাতে হবে না,
বাইরের লড়াইটা কি করে লড়তে হয় আমরা জানি। সুদীপ্ত গুপ্ত আমাদের হাতে ব্যাটন দিয়ে গেছে যে আমার প্রাণটা চলে গেছে, তোর প্রাণটা যতদিন না যাচ্ছে ততদিন এই ময়দান থেকে হাঁটবি না। সেই দায়িত্বই আমরা পালন করছি, সেই দায়িত্ব পালন করছি, ওই দায়িত্ব পালন করছি আমরা। যে দায়িত্ব ফরিদ মির্জা দিয়েছে, যে দায়িত্ব ফরিদ মির্জার বড় মেয়ে দিয়েছে, যে বাপের ইচ্ছা ছিল যে আমি ডাক্তারি পড়ি, বাপটা মরে গেছে, কিন্তু তোমাদের উপরে দায়িত্ব দিয়ে গেছে যে পশ্চিমবঙ্গের সমস্ত খেটে খাওয়া সাধারণ ছাত্র যুবরা মাথা উঁচু করে ভিক্ষাবৃত্তিতে নয়, নিজেদের মেরুদণ্ড সোজা করে যাতে হাতে একটা কাজ পায়, তাই লড়াইটা তোমরা লড়ো। সেই লড়াইটা লড়তে গেছি। বাইরের লড়াইটা লড়তে গেলে আমাদেরকে ধার করার বুদ্ধির প্রয়োজন হয় না, অত পয়সাও নেই। 500 কোটি টাকা কোথায় দেবো? আর বিকের মতো মাস্টারমশাই খুঁজেও পাচ্ছি না। এমন মাস্টারমশাই রেখেছে দিদিমণিকে ডুবানোর জন্য বেঁচে কাজ করছে। ম্যাচ ফিক্সিং হয় না ক্রিকেটে, ক্রিকেটে ম্যাচ ফিক্সিং হয় না। ব্যাট করতে নামে কোনো একটা দলের হয়ে, যাকে ব্যাট করতে নেমে যার বিরুদ্ধে নেমেছে তাকেই জিতিয়ে দিয়েছে। এখন কার হয়ে নেমেছে কাকে জেতাচ্ছে বোঝাই মুশকিল। 500 কোটি টাকা লস হয়ে গেল, দিদিমণি লস হয়ে গেছে। কিন্তু ওই ধার করা বুদ্ধিতে চলে না, চলবে না ধার করা বুদ্ধিতে। পশ্চিমবঙ্গে এসএসসি পিএসসি কেটে ঘুষকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে, এটা ক্ষমা যোগ্য অপরাধ নয়। তিনি যতই লাস্ট 731টা দিনে পার ডে 29,000 টাকা করে খরচা করে ল্যাম্পপোস্টে খুঁটিতে উপরে উঠে দাঁড়িয়ে হাত জোড় করে দাঁড়িয়ে থাকুন, আপনার ক্ষমা নেই। আপনি আমাদের বেকার ছেলে মেয়েদের মেধাকে বাদ দিয়ে স্কুলের চেয়ারগুলোতে সাদা খাতা জমা দেওয়াদেরকে ওখানে ভর্তি করেছেন। এতে শুধু আপনি আমাদের অপমান করেননি, আপনি এই পশ্চিমবঙ্গের খেটে খাওয়া মানুষের ছেলে মেয়েগুলো কোথায় পড়তে যাবে? সেখানে সাদা খাতা জমা দিয়ে মাস্টারমশাই দিদিমণিদের কাছে আমাদের বাড়ির ছেলে মেয়েরা পড়তে যাবে না। সেখানে মেধাকেই স্থান দিতে হবে। স্থান দিতে গেলে পলিসি পাল্টাতে হবে, পলিসি পাল্টাতে গেলে সরকারটাকে নবান্ন 14 তলা থেকে নামাতে হবে। আর তারপরে মেধাকে জায়গা দিতে হবে, মেধাকে জায়গা দিতে হবে। মেধা আছে, গোতর আছে, গোতর ঘটানোর জায়গা চাইছি, আর তো কিছু চাইনি। কারখানা চাইছি, अरे सिंगूर सालबोनी जिंदाल एगुलो बात दिन ना, बात दिए दिन। जितना छोटा और मझली कारखाना था वो कारखाना बंद किया है, सिर्फ बंद नहीं किया हुआ है। जो कारखाना बंद हो गया है उसी कारखाना का चिमनी, उसी कारखाना का गेट, उसी कारखाना का कल कब्जा पुर्जा समस्त फैलाते लोड करे निये भांगा चूड़ा टिनका डब्बार ভাড়াতে যা বিক্রি করেছে আর গার্ডকে দিয়েছে সরকার, পুলিশ দিয়েছে। পুলিশের কাজ কি হবে? গুন্ডাদেরকে শেল্টার দেওয়া না আপনার আমার গণতান্ত্রিক অধিকারকে শেল্টার দেওয়া। যদি পুলিশ এই কাজ করতে না পারে তো পুলিশের সার্ভিস রেকর্ডটা চেক করতে হবে। দোসরা মেয়ের পর যারা এই কাজ করেছেন তারা রেডি থাকেন। তবে এক অংশের পুলিশও আছেন যারা দিন রাত দিদিমণির হুইল চেয়ার ঠেলেছেন, তারা ভাবছেন এই আপদ কবে যায়। আমরাও তাদেরকে শান্তি দিতে চাইছি, এই আপদকে আমরা বিদায় করবো বিদায়। এই বিজেপির বিরুদ্ধে তৃণমূলের পার্টিটা লড়তে পারবে না, বক্তব্য দিয়ে দিয়েছে। বিজেপির ক্যান্ডিডেটের লিস্ট ঘোষণা হচ্ছে, দেখে ভিমরি খেয়ে যাচ্ছি যে বাবরে এটা বিজেপির না তৃণমূলে, বোঝাই যাচ্ছে না। 276 জনের মধ্যে 147 জন তৃণমূলের। বলছে তোমরা এত কেন হিসাব করছো? করতে হবে না। এতদিন পর্যন্ত এসএসসি পিএসসি টেট পায়খানাতেও পর্যন্ত 20 টাকার ঘুষ নিয়েছেন, সেটাও ছাড়েননি। বলছে খোঁজ নেবো না, খোঁজ তো নেবো। সুগার হয়েছে টিকিট পায়নি তাও বিজেপিতে, টিকিট পেয়েছে তাও বিজেপিতে, চুরি করেছে তাও বিজেপিতে, প্রেম করেছে তাও বিজেপিতে, কিছু তো বাদ নেই, সবাই বিজেপিতে চলে গেছে। তো হিসাব তো নিতে হবে। তৃণমূলের পার্টিটা বলতো তো হিসাব নেই, তুমি ওই দিক থেকে হিসাব করো, আমরা ব্যালেন্স শিট একদম করে দিচ্ছি। বললো কি? বললো দুটো ছোট ফুল ছিল, দুটো ছোট ফুলের যদি তুমি সাইজ দেখো একটা বড় ফুলের সাইজ আছে। আমরা বললাম দুটো ছোট ফুলের একটা বড় ফুলের সাইজ দেখ, তোমাদের পলিসিটা এক, ওই জন্য তোমাদের এক পার্টি থেকে আরেক পার্টি যেতে কোনো অসুবিধা হয় না। আমাদের মধ্যে থেকে অনেকে গেছে, আমাদের মধ্যে থেকে অনেকে। যখন ছাত্র যুবরা আমরা লড়াই করছি, যখন আমাদের অভিভাবকরা আমাদেরকে বলছে যে আরো দৌড়ে যাও, আরো স্পিড বাড়াও, আরো কাজ করো, আর সেই কাজ করতে যখন যাচ্ছি তখন আমাদেরকে মানুষের কাছে যতগুলো মালা, যতগুলো ফুল দিয়েছেন, এই মালা ফুল নিয়ে আমরা ঘাটটা মাথাটা আপনাদের কাছে নত করেই রাখতে চাইছি। কিন্তু টিএমটি বারের মতন আমরা বাঁকবো তবু ভাঙবো না, মেরুদণ্ডটা বাঁকতেও দেবো না, ভাঙতেও দেবো না। ওটা সোজা থাকবে, ওটা সোজা থাকবে। আর মাথা নত করে বলছি যে হ্যাঁ 8 জন এমন আছে যেন আমাদের তরফ থেকে চলে গেছে বিজেপিতে, চলে যান, ভাগাড়ের রাস্তা খোলা, ফেরার রাস্তা বন্ধ, আসতে দেবো না, আসতে।
বাঙালি যারা চলে গেছে তারা ওইদিকেই থাকবে, যারা দেশের মানুষের বিরুদ্ধে, যারা দেশকে বিক্রি করে দেওয়ার পক্ষে, যারা সংবিধানকে নষ্ট করার পক্ষে, যারা আইনের শাসনকে প্রতিষ্ঠা করতে না দেওয়ার পক্ষে, তাদের বিরুদ্ধে আমরা আছি, রুখে দাঁড়াবো। জানকবুল লড়াই হবে শেষ পর্যন্ত। নন্দীগ্রাম থেকে ভায়া সিঙ্গুর হয়ে আজ এখানে এসে উপস্থিত হয়েছে। ওরা যদি লড়তে পারে, আপনাদেরকে লড়তে হবে। সময় এই দাবি করছে আপনাদের কাছে, এছাড়া আর কোনো রাস্তা নেই। আপনাকে রাস্তায় আসতে হবে, আসতে হবে রাস্তায়। এই আস্তে আস্তে আমার এক বন্ধু একটা স্কুলে মাস্টারমশাই দিদিমণির চাকরি করে, সেই ইংরেজিতে টিচার, সে আমাকে এক্ষুনি ফোন করে বলছে যে অবাক লাগছে, ছোট থেকে বড় হয়েছি, সব পেয়েছি, আসর করেছি, প্রভাত ফেরি করেছি, রবীন্দ্র নজরুল জয়ন্তী করেছি, মানুষের জন্য সুনামিতে কালেকশন করেছি, তখন ক্লাস 3-তে এই যে পড়তাম কুষ্ঠরোগীদের জন্য কালেকশন করেছি, সব করেছি। আর আজকে যখন আমার পশ্চিমবঙ্গকে উত্তাল করে দেবার জন্য বিজেপি আর তৃণমূল একসঙ্গে কাজ করছে, আমাদের স্কুলের বাচ্চাদেরকে যখন বলছি যে সব কিছুর বিরোধিতা করতে হবে, মা বাবারা ভয় পেয়ে যাচ্ছে। যদি ভয় পেয়ে যান, আগামী দিনে যখন ওরা বড় হবে, তখন কিন্তু আপনি আপনার ছেলে মেয়েকে এই শিক্ষা দিতে পারবেন না যে ডর কে আগে জিত है, वो यही सीखेगा जो डर गया वो मर गया। ওরা এটাই শিখবে। শিক্ষা আপনাদেরকে দিতে হবে, আজকে আমাদের বাড়ির গার্জেনদেরকে শিক্ষা দিতে হবে। রাস্তায় এসে আপনাকে লড়াই করতেই হবে। আপনি যদি মুখোমুখি লড়াই না করেন, আপনার ড্রয়িং রুমে বসে টিভির উইন্ডোতে স্প্লিট করে দিয়ে দুটো উইন্ডো দেখে লড়াই হবে না, হবে না, লড়াই সম্ভব না। ভাষণেও ভোট হবে না, তালিতেও ভোট হবে না, ইনকলাব জিন্দাবাদেও ভোট হবে না, মীনাক্ষী তেলাল সেলাম জানালেও ভোট হবে না। এ ভবিষ্যৎ আমার, এ ভবিষ্যৎ আপনার, আমার আপনার ট্যাক্সপেয়ারের পয়সা। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, গোটা ভারতবর্ষ জুড়ে রাষ্ট্রায়ত্ত সম্পত্তি বিক্রি করা থেকে শুরু করে ইউএপিএ আইন তৈরি করা, কৃষি আইন তৈরি করা, শ্রমিক কোড বিলগুলোকে 4টা জায়গায় নিয়ে আসা, এগুলো কম কথা। सबसे ज्यादा सेकुलर पार्टी तो आज भाजपा का पार्टी है, सबसे ज्यादा सेकुलर पार्टी। क्यों? क्योंकि सरकार के खिलाफ अगर आप बात बोलने चाहेंगे तो आपका नाम सपूरा जरगीर हो या तीसा हो, अंजाम आपका एक ही होगा। हिंदू मुस्लिम बोले कुछ नहीं। পশ্চিমবঙ্গে দেখেননি প্রশ্নহীন আনুগত্য চাই, তাতে নাম তানিয়া ভরদ্বাজ হোক, তাতে নাম শিলাদিত্য হোক, সবার একই জায়গায় জায়গা হয়। কালবরিগি হোক, দাবুলকার হোক, পানসারি হোক, গৌরী লঙ্কেশ হোক, যার বিরুদ্ধে কথা বলতে যাবেন अंजाम एक ही होगा। चाहे वो 15 साल का अखलाक हो जुनैद हो, 24 साल का तंगरेज हो, या 52 বছরের अखलाक हो मोहम्मद अखलाक। সরকারের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের পরিস্থিতি একই হবে। পশ্চিমবঙ্গকে কি আমরা তাই দেখতে চাইছি? না। এই ভবিষ্যৎ কিন্তু আমাদের, আপনাদেরকে ঠিক করতে হবে। যে সরকার আজকে বলছে যে মেয়েদের জন্য চাকরির ব্যবস্থা করব, মেয়েদের জন্য চাকরির ব্যবস্থা করবো, এয়ারলাইন্সটা বিক্রি করে দিলেন, এয়ার হোস্টেস গুলোকে বেকার করে দিল। আজকে তৃণমূলের পার্টিটা বলছে আমি ভোটে জিততে গেলে মেয়েদেরকে 500 করে টাকা দেবো, আর শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব माएদেরকে 1000 করে টাকা দেবো। आप तो इससे पहले भी पैसा दिए थे। जब मेरा दुपट्टा कोई खींच कर ले गया था, मेरे साथ कोई छेड़खानी किया था, আমার সম্মানটা যখন কেউ লুটে নিয়েছিল, আমার বয়স যদি 18 বছরের নিচে হয়েছিল, এই সরকার বলেছিল তোমাকে 30,000 টাকা দিয়ে দেবো। আর সোমনাথপুরে 80 বছরের মাদার সিস্টার যে কুষ্ঠরোগীর ঘাটটা নিজের হাতে পরিষ্কার করে, রাস্তার বাচ্চাদেরকে নিজের হাতে খাবার খাওয়ায়, দুপাতা পড়তে শেখায় স্ট্রিট লাইটের নিচে, সেই 80 বছরের মাদারের সিস্টারের যখন তার সাথে যখন রেপ হয়, দিদিমণি বলছেন ওনার সম্মানের দাম ঠিক করবো আমি, 30,000 কম দেবো। जो सरकार लड़कियों का, माँ का सम्मान का दाम ठीक करता है, उसको सरकार नहीं बोला जाता है, उसको दलाल बोला जाता है। আপনারা ঠিক করেন, সরকার এর আজকে খেটে খাওয়া মানুষের সাথে কর্পোরেটের মাঝখানেও দালালি করছে। এরা আজকে মায়েদের সম্মানের সাথে দালালি করছে। আজকে এরা বেকারদের কাজের প্রশ্ন কর্পোরেটদের মাঝখানে দালালি করছে। আমরা দালাল চাই না, আমরা সরকার চাই। তাই সংযুক্ত মোর্চা বলেছে কত হিম্মত আছে আমরাও দেখে নেব, লড়াইটা তো দোসরা মেয়েতে আমরাই জিতবো। সেই জিতটা 293টা সিটের পরোয়া করে আপনাদের কোনো লাভ নেই। হয়তো আমি আমার ইখতিয়ারের বাইরে গিয়ে যারা আমার বয়স্ক মানুষেরা বসে আছেন, যারা আমাদেরকে ঠিক করে দিয়েছেন আমরা কি করে লড়বো, তাদের কাছে হয়তো একটু মনে হবে যে মীনাক্ষী খুব বৌদ্ধত্বের সাথে কথা বলছে। আমি বলতে চাইছি ওদের সাথে কথা। 293টা সিটে কি হচ্ছে আমি কেন দেখতে যাব? আমি শুধু দেখবো 294 নম্বর সিট, এই সিটটাতে আমার ক্যান্ডিডেট জিতছে কিনা। আর তার জন্য জানকুবল লড়াই করার জন্য সব অংশের মানুষ রাস্তায় থাকুন, রাস্তায় থাকুন। আমি আপনার পরিবারকে রক্ষা করতে গেলে, আমার নিজের পরিবারকে রক্ষা করতে গেলে প্রথমে আমার পাড়াকে পরিষ্কার রাখতে হবে, আমার গ্রামকে পরিষ্কার রাখতে হবে। বিজেপির পার্টিটা গ্রামে একটা কথা আছে, গ্রামে বলে আমাদের ঠাকুমারা বলতো যে হাড়রে জল যায় ভুলুকে তালি দেয়।
আপনারা বোঝেন কিনা আমি জানি না, আমরা বুঝি। হাড়রে জল যায় মানে মানে ধরে নিন একটা পুকুর আছে বা একটা জোর আছে বা একটা বিল আছে, দুপাশে ওর বাঁধ আছে, বাঁধ ভেঙে গেছে মানে হাড়রে জল চলে যাচ্ছে, সব জল বেরিয়ে যাচ্ছে। আর কোথাও একটা বুলবুলি তৈরি হয়েছে ছোট মতো, সেটাতে চাকরি দেওয়ার জন্য চেষ্টা করছে বিজেপি পার্টিটা। গোটা রাজ্য জুড়ে, গোটা পশ্চিম ভারতবর্ষের সমস্ত রাজ্যগুলো জুড়ে, মধ্যপ্রদেশ, রাজস্থান, ত্রিপুরা, বিহার, ওইদিকে উত্তরপ্রদেশ, সব জায়গাতে এরা চাকরি দিতে পারছে না। পশ্চিমবঙ্গে সেদিকে হাড়রে জল চলে যাচ্ছে, আর পশ্চিমবঙ্গের তৃণমূলের তৈরি করা ভুলুকে বলছে আমরা চাকরি দিয়ে দেবো। এইখানে এটা যেমন হয় না, তেমনি পশ্চিমবঙ্গেও এটা হবে না, এটা সম্ভব নয়। এসে উনি বলছেন যে আমি পশ্চিমবঙ্গকে সোনার পশ্চিমবঙ্গ তৈরি করে দেবো। তো সোনা পাবেন কি করে? কোথায় আছে এত সোনা? সোনাকেও তো ছাড় দিতে গেলে রাজ্যে বিজেপি এবং পুঁজিবাদের অর্থনীতি বলছে যে সোনাতে যদি আপনাকে একটু ছাড় দেয়, কিসে ছাড় দেয় বলুন তো? সোনার গহনাতে মজুরিতে ছাড় দেয়। মানে সেখানেও শ্রমিককেই যে সারা রাত জুড়ে টুকটুক করে সোনার উপরে যে ওই কারুকার্যটা করে, ডিজাইনটা বানায়, বলছে আগে ওর পেটটাকেই মারো, তারপরে আপনাকে ক্রেতা ভালো করে তৈরি করবে। এই পলিসিতে তৈরি করতে চাইছে। যে পলিসিতে এটা চলছে সেই পলিসিতে বলছে আমি তো সকালবেলা মর্নিং ওয়াকে বেরোই, চারিদিকে প্রচুর গোবর মাঠে ময়দানে পড়ে থাকে, ওই গরুর গোবর থেকে যত সোনা বেরোবে সেই সোনা দিয়েই নাকি পশ্চিমবঙ্গ সোনার বাংলা তৈরি হবে। এই সোনার বাংলা যারা চাইছে, चल जाइए बीजेपी के पास। अगर कोई नहीं चाहता है तो कोई सोचता है तो তৃণমূলের পাড়া ঘুরে আসি, চলে যান তৃণমূলের পাড়া ঘুরে আসি। নন্দীগ্রাম তৃণমূলের বিরুদ্ধে লড়ে দিয়েছে, সিঙ্গুরও তৃণমূলের বিরুদ্ধে লড়ে দিয়েছে। আজকে সেখানে নন্দীগ্রাম, সিঙ্গুর, এটাই তো ছিল বামপন্থীদেরকে নিকেশ করার জন্য। আর বামপন্থীরা নিকেশ হয়ে যাওয়ার পর বুলেট প্রুফ জ্যাকেটটা নদীতে বঙ্গোপসাগরে ছুড়ে ফেলে দিয়েছে। আর বুলেট প্রুফ জ্যাকেটটা যেই বামপন্থীদের নামে সরে গেছে, গণতন্ত্র প্রিয় মানুষের পক্ষ থেকে সরে গেছে, সেই সমস্ত চাবুকটা, আইনের চাবুক, মানুষকে শোষণ করার চাবুক, সব কটা চাবুক আবার মানুষের পিঠে তাদের পড়েছে। আর তাই আমরা বলছি যে এই বুলেট প্রুফ জ্যাকেটটাকে আবার মানুষকে দিতে হবে। এই কেন্দ্রে আমাদের ক্যান্ডিডেট আছেন যাদের নেতৃত্বে আমাদের এখানে কোনো ব্যক্তি নেই, সমস্তটাই সংযুক্ত মোর্চা নীতি, তাদের নেতৃত্বে গোটা এলাকা জুড়ে করোনার সময় আমরা কাজ করেছি। দিদিমণি 2021-এর নির্বাচনে নিজের রেজাল্ট তৈরি করছিলেন, দেখেননি? আরে রাস্তায় দাঁড়িয়ে যে গোল গুলো দাগ করছিল, ওটা তো 2002 রেজাল্ট শিট রেডি করেছে। এর বেশি কিছু করে না, এই যারা সরকারে থেকেও মানুষের পাশে থাকেনি, তাহলে এবার তাদেরকে বিদায় জানাতে হবে। এরপরেও যদি কেউ একটু তৃণমূলের পাড়া ঘুরে আসতে চান তো যান। গণতান্ত্রিক দেশ, সংবিধান অধিকার দিয়েছে, যেখানে খুশি ভোট দিন। কিন্তু যদি তৃণমূলের পাড়া ঘুরে আসতে চান, দিদিমণি বলে দিয়েছেন যে নেড়ারা আবার বেলতলায় যান। 2011, 2016, 2021 খুশিতে যান নেড়ারা বেলতলায়। আমরা লড়াইটা করতে জানি, আগেও করেছি, এখনো করব। এমএলএ আমাদেরই জিতবে, লড়াইটা আরো শক্তিশালী হবে। উনি বিধানসভার ভেতরে লড়বেন, আমরা বিধানসভার বাইরে লড়বো, রাস্তায় লড়বো। রাস্তার লড়াইটা বিধানসভার ভেতরে লড়াইকে আরো তীব্রতর করবে। যে থাকবে বিধানসভার ভেতরেও লড়াই হবে, কাজ কারখানার প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে। কিন্তু তাও যদি নেড়ারা বেলতলায় যেতে চান, যান, বেল পড়বে, নেড়া মাথা থাকবে, ফাটবে। দিদিমণি স্বাস্থ্যসাথীর কার্ডে সেলাই হবে না, স্বাস্থ্যসাথীর কার্ড দিয়ে বাজেটে ভরার জন্য। তাই মানুষের কাজ কারখানা, স্বাস্থ্য, শিক্ষা, মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য আপনি চান বা না চান, আপনাকে সংযুক্ত মোর্চার পক্ষেই দাঁড়াতে হবে। এবারে 2021-এর নির্বাচনে গোটা পশ্চিমবঙ্গের ছাত্র যুবরা সংযুক্ত মোর্চার পক্ষে দাঁড়াচ্ছে। আপনি কেন আপনার বাড়ির ছেলেমেয়ের বিরুদ্ধে যেতে চাইছেন? আমাদের ক্যান্ডিডেটকে ভোট দিন। আসলে আপনি আপনার বাড়ির বেকার ছেলেটাকে ভোট দিন সংযুক্ত মোর্চাকে। ইনকলাব জিন্দাবাদ, সংযুক্ত মোর্চা জিন্দাবাদ।